ফজলুর রহমান সাহেবের যে বক্তব্যটা আমি দেখেছি, বক্তব্যটা আদালত সম্পর্কে ওইভাবে না বলাটাই ভালো আর কি। আমি যদিও প্র্যাকটিসিং লয়ার না, আইন পড়াই, তো সেই ক্ষেত্রে আমরাও আদালত সম্পর্কে অবজারভেশন বলি। আদালত সম্পর্কে অবজারভেশনটা হচ্ছে যে রায় হয়ে যাওয়ার পরে আপনি ক্ষুব্ধ হতে পারেন, ক্ষোভ প্রকাশ করতে পারেন, অসন্তোষ প্রকাশ করতে পারেন, বাট আদালতের প্রসিডিউর নিয়ে আপনার যে আপনি তাকে কমেন্ট করতে পারেন না। তো ওইটাই ধরেন আমাদের এখানে প্র্যাকটিসিং লয়ার আছেন আমাদের কবির সাহেব, উনি আরও ভালো বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফজলুর রহমান সাহেবের বক্তব্যটা উনি একটু বেশি মাত্রায় বলেছেন। আমি এটুকুনি বলবো, একটু বেশি মাত্রায় উনি বরঞ্চ ক্ষুব্ধ প্রকাশ করতে পারতেন, রায় সম্বন্ধে বলতে পারতেন এটা সঠিক হয় নাই বা এটা অতিরিক্ত হচ্ছে। তিনি তো একটি দলকে প্রতিনিধিত্ব করেন, এই দলে তিনি মনোনীত প্রার্থীও নির্বাচনের জন্য। তো তিনি যখন এই কথাগুলো বলছে, বিএনপি আসলে কিভাবে দেখছে? না, আমি আপনাকে বলি যে এই বিষয়গুলি আমরা যে বাইরে যে কথাগুলি বলি, আমাদেরকে তো দল এইভাবে এইসব নিয়ন্ত্রণ করে না। তো যেমন ধরুন আমি এখানে বলছি অনেক কথাই আমার ব্যক্তিগত হবে, আবার অনেক কথা আছে যেগুলো পার্টির ডিরেকশন বা পার্টির ফ্রেমের মধ্যে আসে। তো সেইখানে ফজলু ভাইয়ের যে বক্তব্যগুলি বেশ কিছু আছে, আমরাও বলি। আমরা যেমন আমরা 5ই আগস্টের পরে অনেক বিষয় নিয়ে, সরকারের অনেক বিষয় নিয়ে আমরা ক্ষুব্ধ আছে। যেমন বাট আমাকে যদি আবার আমি অসংখ্য অসন্তুষ্টির বক্তব্য আছে ডক্টর ইউনূস সম্পর্কে আমার, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন যে ডক্টর ইউনূসকে কি এই মুহূর্তে ফেলে দিয়ে আরেকটা গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চান, আমি বলবো না, না। তো এইটা হচ্ছে যে একটা সীমা থাকবে। তো সেখানে ফজলু ভাই আমার মনে হয় যে একটু বেশি বলছেন আর কি। তো এতটুকুন, এত বেশি না বললে ভালো। অভ্যুত্থানের পরে আমাদের যে প্রত্যেকের একটা সুবিধাবাদী চরিত্র, এটা হলো মূল বিষয়। আপনি দেখবেন যে জামায়াতে ইসলামের যে সাধারণ সম্পাদক, সেক্রেটারি জেনারেল, উনি বললেন যে এই সরকার অবৈধ। 106 অনুচ্ছেদের কথা বলা হয়। দুনিয়ার আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা বলেছেন 106 অনুচ্ছেদ কোন সরকারের বৈধতার ভিত্তি হতে পারে না, বলেছেন। অন রেকর্ড এখানে আছে, আমরা রেকর্ডটা বাজিয়ে দেখতে পারি যখন বিরতির সময়। তো সেইখানে এইটা এইভাবে আজ পর্যন্ত বিএনপি তো বলে নাই কোনোদিন যে এই সরকার অবৈধ, বলছে? কোনোদিন বলে নাই। তো এখন সুবিধা মতো এই যে সুবিধাবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে অনেকটাই ঘৃণার চাষাবাদ হয়ে যাচ্ছে সুবিধাবাদ প্রয়োগ করতে গিয়ে। আমার সুবিধা যখন অতিরিক্ত চাই, তখন তো আমার বক্তব্য আমার মধ্যে আবদ্ধ হয়, একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং এটার ফাইনালি বাইর হয় ঘৃণার মতো হয়ে। তো আমি আপনাকে বলি যে এই সরকার আপনি দেখবেন যে এই সরকার যে প্রধান উপদেষ্টা যে শপথ নিয়েছেন, তিনি সেকেন্ড লাইনটা, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করিব। আমি সংবিধান প্রিজার্ভ, প্রটেক্ট অ্যান্ড ডিফেন্ড করব, এই হলো ইংরেজিটা। তো এখন আমার কথাটা হলো যে এই কথা বলার পরে আমরা এখন দেখি অনেকে বলেন এই কথাটা। তো আমাকে সেদিন একজন আইন বিশেষজ্ঞ বলেছেন যে ডক্টর ইউনূস হচ্ছেন খুব সেফ সাইডে থেকে খেলার প্লেয়ার। আমি জিজ্ঞেস করছিলাম যে উনি এই যে জুলাই সনদ অর্ডার, এটা উনি শপথ করলে ওনার এদের যে দাবি ছিল এনসিপির যে প্রধান উপদেষ্টা সই করবেন, এটা উনি করলেন না কেন? উনি আমাকে বলছেন যে একটা দারুণ কথা, যে বলছেন যে দেখো যে এইটা উনি হচ্ছেন যে খুব সেফ সাইডে থেকে খেলার প্লেয়ার। 5ই আগস্ট অভ্যুত্থান হচ্ছে, বিপ্লব হয়ে গেছে, উনি 3 দিন শুয়েছিলেন প্যারিসে। 3 দিন শুয়ে থাকার পরে 106 এই রেফারেন্স আনিয়েছেন, আনানোর পরে এরপরে আসছেন, আইসা উনি শপথটা নিয়েছেন যে সংবিধান রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করিব সংবিধানের। তারপরে এখন উনার যারা আছেন, উনি যাদেরকে দিয়ে খেলান আর কি মাঝে মধ্যে, এরা এটা সুবিধা হলে বলে যে এই সংবিধান, এই সরকার সংবিধান সম্মত, যখন সুবিধা মনে করে না তখন বলে এই সংবিধান সম্পূর্ণ বেআইনি, এই সরকার সম্পূর্ণ বেআইনি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইসব যখন উল্টাপাল্টা কথাবার্তা বলতে গিয়ে এটা হচ্ছে,
এটা না, কিন্তু আরো- ওটার সাথে ধরেন 106 অধীনে সরকার গঠিত হয়েছে, সেটা সংবিধান অনুযায়ী হয় না। আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন 106, আমরা শুনেছি এটা। এটার সাথে এই যে অন্তঃকন্দল, তারপর আপনার জামাত বিএনপির সংঘর্ষ, এটার কি সম্পর্ক? জামাত বিএনপির সংঘর্ষ, জামাত এখন মনে করে যে বিএনপি মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী, তো এটা আমাদের বিএনপিও কি তাই মনে করে? বিএনপি আমরা কি জামাতকে ওইভাবে এই গালিগালাজ করছি? আপনি একটা ফেসলে এখন গিয়ে দেখেন যে আমি জামাতের এই সাধারণ সেক্রেটারি জেনারেল সম্বন্ধে এই কথাটা বলার পর আপনি দেখেন যে কাফেরের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, দেখেন টাইমলাইনে গিয়ে দেখেন কি পরিমাণ, অন্তত 30টা পড়ে সেটা আমি গেছে। দেখছি অনলাইনে, সেই বিষয়ে নিয়ে কথা বলবো। কিন্তু আমি দেখলাম যে চিটাং এর মহানগর উত্তরের যুব দলের খুব সম্ভবত সাংগঠনিক সম্পাদক, তিনি অস্ত্র নিয়ে জামাত ঠেকানোর পরিকল্পনা করেছে এবং সেই ভিডিওটি কিন্তু ভাইরালও হয়েছে। এই বিষয়ে আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আমরা তো এই অস্ত্রের রাজনীতি তো শেখ হাসিনার সময় আমরা ছাত্রলীগে দেখেছি, তাহলে যুব দলের ভিতরে এই প্রবণতা কেন আসবে বা তারা এরকম প্ল্যান? আমি দেখি নাই ভিডিওটা, যদি এটা হয়ে থাকে আপনার কথা মতো, তাহলে এটা ঠিক হয় নাই। ঠিক হয়নি, কিন্তু দলের এখন কি করণীয় তাহলে? দল সেই ক্ষেত্রে দলের কি করার আছে? দেখুন গত 1 বছর 1.5 বছর ধরে সেটা হচ্ছে যে দল হাইয়েস্ট দলের সাথে একজনের যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক যে দল তার সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, আইনি ব্যবস্থা তো নেওয়ার ক্ষমতা রাখে না। সে তো গভর্নমেন্ট না, বিএনপি তো গভর্নমেন্ট না। একবার পৃথিবীতে এই একটা মাত্র গভর্নমেন্ট আছে যে কোনো ব্যক্তির ব্যক্তির দায় দায়িত্ব হচ্ছে, ব্যক্তির যে কোনো দুর্ঘটনার, যে কোনো বেআইনি ঘটনার দায়িত্ব হচ্ছে সরকারের। আর এই একটা মাত্র পৃথিবীতে সরকার আছে যে কোনো ঘটনার জন্য দায় সরকার দায়ী না, দায় হচ্ছে কিন্তু যদি আপনাদের ক্ষতি হয় আপনারা বাদী হয়ে তো মামলা করতে পারেন। কেন? সে তো কেউ না করছে না। আপনাকে পেনাল কোডে আমার সাথে একজনের সাংগঠনিক রিলেশন, সে একটা অন্যায় করছে, তার ভাইয়ের সাথে মারামারি করে সে খুন করে ফেলছে, আমি সাংগঠনিক হিসাবে গিয়া কি আমি মামলা করতে পারি নাকি? চট্টগ্রাম রিজভি আহমেদ কি মামলা করতে পারে না? কিন্তু যদি ক্ষতি হয় আপনার দলের যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনি তো মামলা করতেই পারেন। নাম হচ্ছে ডিফেম। দল ক্ষতি হয়েছে, ডিফেমেশন। ডিফেমেশনের মামলা, দল তো ডিফেমেশনের মামলা করে না। এখানে আমি বলতে চাচ্ছি এরকম, আপনি বলছেন যে সরকারের উচিত এই কাজটা করা, সরকার করছে না। কিন্তু যদি আপনার ক্ষতি হয়, আদতে মানুষ এখন বলছে যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, বারবার এই কথাটা আসছে কেন? কারণ আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা সবসময় উত্তরটা সামনে আনেন যে সরকারের দায়িত্ব, সরকার এটা প্রটেক্ট করে নাই, সরকার চাঁদাবাজি প্রটেক্ট করে নাই। আমরা ধরে নিলাম যে আপনার যুক্তিটাই সত্যি, কিন্তু আপনার ইমেজ যখন ক্ষুণ্ণ হচ্ছে তখন আপনাদের দায়িত্বটা কি, অ্যাকশনটা কি হওয়া উচিত ছিল? সেটাই খুনের জন্য, দলীয় ইমেজ খুনের জন্য এই পর্যন্ত মামলার। তবে আমি আপনাকে একটা বলি, বিএনপির যে চাঁদাবাজ বলার আগে ডক্টর ইউনূস হচ্ছেন সবচেয়ে বড় চাঁদাবাজ। কারণ উনার আন্ডারে যতগুলি পৌরসভার প্রশাসক আছেন, উনি সব পৌরসভার চেয়ারম্যানদেরকে রিমুভ করেছেন, করে ওইখানে ইউনো অথবা এডিএ এডিসি একজনকে বা ডিসিকে উনি পৌর প্রশাসক নিয়োগ করছেন। এই পৌর প্রশাসকরা টাকা নাই, এই জন্য সমস্ত লাইসেন্স ফি ডাবল করছে। 1 2 নম্বর হচ্ছে সমস্ত টেম্পো স্ট্যান্ড, সমস্ত বেবি ট্যাক্সি স্ট্যান্ড, সমস্ত বাস স্ট্যান্ড এইগুলাকে ইজারা দিয়েছে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে যেহেতু নাই, ইজারা যে গ্রহণ করার যে ইজারাদার ব্যক্তিরা ম্যাক্সিমাম অনেকেই বিএনপিরা শুধু ব্যবসায়ী, সে এখন বিএনপির পরিচয় দেয়। এখন এরা যখন টুল তোলে, আমার জামাত ইসলামের ভাইরা এসে বলে এই যে বিএনপি লোক, এই যে দেখো, এই যে কি বলে, এই যে ছবি আছে, বিএনপি লোক চাঁদা তুলতেছে। বাট এই যে সে তুলতেছে টোল, এইটা ডক্টর ইউনূস এর দায়িত্ব হচ্ছে যে এই যে সমস্ত পৌরসভাতে যে এই যে ইজারা দেওয়া হলো, সমস্ত টেম্পো স্ট্যান্ড, বেবি ট্যাক্সি স্ট্যান্ড, এগুলো তো ইয়ারা পৌর চেয়ারম্যানরা দিতেন না আগে। আপনি এই ক্ষেত্রে যে হলো, এটা আপনি দেখেন সমস্ত বন্দুকের লাইসেন্স 10,000 টাকার জায়গায় 20,000 টাকা লাইসেন্স ফি করছে, আবার 15% ফি। তো আমি আপনাকে বলতেছি, আপনি তো একটা বলছিলেন অর্থনৈতিক স্থিতিশীলতা কি কি বিষয়ে আসে? অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলিনি, আমি রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেছি। আমি আপনাকে বলছি, প্রথম মামলাটা, চাঁদাবাজির মামলাটা ডিসি সাহেব, ইউনো সাহেবদের বিরুদ্ধে মামলাটা হওয়া উচিত। কারণ এরা এখানে যে ইজারা দিয়েছে, ইজারার থেকে যে টুল তুলবে ইজারাদাররা, এটাকে যদি চাঁদা বলা হয়, তাহলে তো ইউনো ডিসিদের মালিক হচ্ছে বা আব্বা হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে চাঁদাবাজি। আমি